আমরা গল্প পাঠের আসরে ফিরে এলাম। আজকে আমরা ফের গল্প পড়ব প্রেমেন্দ্র মিত্রের গল্প প্রতিবেশিনী। প্রতিবেশিনী প্রেমেন্দ্র মিত্র। নতুন পাড়ায় উঠিয়া আসিয়া কোনো অসুবিধাই হয় নাই, শুধু গৃহিণীর একলা দিন কাটাইতে বড় খারাপ লাগে। নানান কাজে সারাদিনই প্রায় বাইরে থাকিতে হয়। বাড়িতে পা দিবা মাত্র স্ত্রীর প্রথম অভিযোগ শুনি নিঃসঙ্গতার বিরুদ্ধে। মা গো, এমন মরুভূমিতে মানুষ থাকতে পারে? একটা মানুষের মুখ দেখতে পাই না। মরুভূমি উপমাটা রমার অত্যুক্তি। জলের অভাব নেই, ধুধু প্রান্তরও নয়, আশেপাশে ঘরবাড়ি বিস্তর, কিন্তু অচেনা পাড়ায় সাধিয়া আলাপ করিতে যাওয়া যায় না। পড়শিরাও যে কারণেই হোক খবর লইতে এখনো আসে নাই। এদিকে গৃহিণীর অনর্গল বকিতে না পাইলে ভাত হজম হয় না। সুতরাং উপায়ান্তর না দেখিয়া শ্যালিকাকেই আনাইয়া রাখিব মনে মনে সংকল্প করিয়াছি। এমন সময় দেখিলাম স্ত্রীর সঙ্গিনী মেলিয়াছে। দেখিলাম বলা ভুল, কারণ বাহিরের দরজায় আমার পদশব্দ পাওয়া মাত্র যে মেয়েটি আমায় এক প্রকার ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া এই ঝড়ের মতো বাড়ি হইতে বাহির হইয়া গেল, তাহার খিলখিল করিয়া উচ্ছ্বসিত হাসির শব্দই শুনিলাম। দেখিবার অবসর মিলিল না। স্ত্রীকে উদ্দেশ্য করিয়া হাসিয়া বলিলাম, মরুভূমিতে এবার তো ওয়েসিস মিলেছে। রমা কৃত্রিম গাম্ভীর্য দেখাইয়া বলিল, খুঁজতে জানলেই মেলে। কৃতিত্বটা তাহলে তোমারই? বাড়ি বাড়ি খুঁজে বার করে আনলে নাকি? না গো না, বাড়ি বাড়ি খুঁজতে হবে না। তারপর রমা তাদের প্রথম আলাপের যে বিবরণ দিল, তাহাতে নারী জাতির আত্মমর্যাদা জ্ঞান সম্বন্ধে উচ্চ ধারণা না হওয়াই স্বাভাবিক। সঙ্গিনী বুঝি রাস্তা হইতে জানালায় উকি মারিয়াই পলায়ন করিতেছিলেন। রমা দেখিতে পাইয়া শিকার হারাইবার আশঙ্কায় ছাই ফেলিয়া ছুটে একবারে দরজা খুলিয়া বাহির হইয়া গিয়া হাজির। কথাবার্তা তখনও কিছু হয় নাই। রমার ছাই ফেলিবার ছুতায় সামান্য একটু ত্রুটি ছিল। ছাই ফেলিবার জন্য শুধু চুবড়ি নয়, ছাইও যে কিছু দরকার এ কথা তাহার মনে পড়ে নাই। দরজায় গিয়া অপ্রস্তুত হইয়া সে হাসিয়া ফেলে। নবাবিষ্কৃত সঙ্গিনীও হাসেন। ব্যাস, মেয়েদের গভীরতম বন্ধুত্ব জন্মাইবার জন্য ইহার বেশি আর কিছু দরকার নাই। ইতিমধ্যেই সৌহার্দ্য তাহাদের কতদূর অগ্রসর হইয়াছে রমার কথাতে টের পাইলাম। রমা বলিল, তোমায় বাপু এইরকম আর এক জোড়া বল চেন দূর গড়িয়ে নিতে হবে। ও টাকা দেবে, ওর ভারী পছন্দ হয়েছে। বলিলাম, শুধু এই? আর কোনো ফরমাস নেই? না না, সত্যি, ঠাট্টা নয়। মেয়েরা আর জানিয়েই করুক, গয়না চাওয়ার বেলায় যে ঠাট্টা করে না, এটুকু কি আমার এখনো জানতে বাকি আছে? তোমার যেমন কথা, বলিয়া রমা চলিয়া যায় এবং খানিক বাদে ঘুরিয়া আসিয়া বলে, তোমার কামড়ার জন্য ছোট আয়নাটা বাবু ভেঙে গেছে, রাগ করো না কিন্তু। অবাক হইয়া বলিলাম, এটা কিরকম হলো? রমা মুখ ভার করিয়া বলিল, কিরকম আবার? হাতে নিয়ে দেখতে দেখতে পড়ে ভেঙে গেছে। আমার হাত থেকেই যদি হতো, তাহলেও তো এটা লোকসান বলে গণ্য হতো। হতো তো হতো, অত জানি না বাপু। তুমি আর একটা কিনে নিও, মেয়েটি কিন্তু ভারী আমোদে। কিন্তু আমোদগুলো আমার আসবাবপত্রের উপর গিয়ে হলে
একটু আশঙ্কার কথা নয় কি? তোমার যদি একটু ভদ্রতা জ্ঞান থাকে, বলিয়া রমা হাসিয়া রান্নাঘরে চলিয়া যায়। আরশি ভাঙে ভাঙুক, স্ত্রীর নিঃসঙ্গতার অভিযোগ আর শুনিতে হইবে না জানিয়া নিশ্চিন্ত হইলাম। তারপর সময় অসময়ে প্রায় দুই সঙ্গিনীর আলাপ গুঞ্জন শুনিতে পাই। সঙ্গিনী আজকাল আর আমার পদশব্দে পলায়ন করেন না, এবং দেখা না দিলেও কণ্ঠস্বর ও হাসি সংযত করিবার কোনো চেষ্টা তাহার দেখা যায় না। অসময়ে বাড়িতে ঢুকিয়া আমিই বরং বিব্রত হইয়া পড়ি। গলা খাঁকারি দিয়া কোনো ফল হয় না। ঘরের ভিতর হতে হাসির শব্দ শুনিতে পাই। থাক না ভাই, বাইরে খানিক দাঁড়িয়ে, আমি বাপু শুয়েছি, এখন আর উঠতে পারি না। তারপর যখন তখন না জানিয়ে শুনিয়ে এমন আসে কেন? বারণ করে দিস। সঙ্গে সঙ্গে হাসি। স্ত্রী হয়তো বলে, দাঁড়া ভাই, কি দরকার দেখে আসি। কিন্তু আশা আর তার হয় না। ঘরের ভিতর হইতে শব্দে বুঝিতে পারি আসিবার উপায় তার নাই। অগত্যা বাধ্য হইয়া বাহিরের ঘরে গিয়া বসিতে হয়। খানিক বাদে রমা হাসিতে হাসিতে আসিয়া বলে, কি মেয়ে রে বাবা, এমন জোর করে ধরে রইল যে কিছুতে ছাড়িয়ে আসতে পারলাম না। একটু রাগ দেখাইয়া বলি, না এলেই পারতে। আহা হা, 5 মিনিট তোমার একেবারে রাজ্য বয়ে গেছে। নিজেরা যখন বন্ধু নিয়ে মাতো, তখন তো ঘর সংসার সব ভুলে যাও। বিমলা ঠিক বলে। জিজ্ঞাসা করি, এ বিষয়ে তাঁর উক্তিটি কি? গম্ভীর মুখে রমা বলে, তোমরা ভারী স্বার্থপর। হাসিয়া বলি, ভালো, তোমার বন্ধু আবার নারী জাগরণের পাণ্ডা জানতুম না। কত দূর এগুলে? ওই প্রথম পাঁচ পর্যন্ত, না আরো কিছু? তার মানে পুরুষেরা স্বার্থপর, নারী জাগরণের এই হলো প্রথম পাঠ। পুরুষেরা নারীর সব দুর্দশার মূল, এই হলো দ্বিতীয় পাঠ। অতএব পুরুষদের বিয়ে করে তাদের স্কন্ধে চেপে তাদের কোষে গালাগাল দাও, এই হলো তৃতীয় পাঠ। রমা হাসিয়া উঠিয়া বলে, যাও, খুব রসিকতা হয়েছে। তারপর সামনের চেয়ার বসিয়া বলে, ওগো, বিমলাদের বাড়িতে যে আজ গিয়েছিলাম, এই তো দুখানা বাড়ি পড়ে, টিনের চাল দেয়া বাড়িটা, বুঝতে পেরেছ তো? মাথা নাড়িয়া সায় দিয়া রমা বলে, অবস্থা তেমন ভালো নয়, কিন্তু মেয়েটা এমন গুছানো যে বোঝবার জো নেই। আর দেখো, দোজপক্ষের স্বামী এমন করা জানতুম না। আমাদের বাড়ি একটু একটু আসে, তাই জন্যেই নাকি বকুনি দিয়ে একেবারে অস্থির করে দেয়। দোজপক্ষের স্বামীর পক্ষে কড়া শাসন বিমলা কিন্তু বিশেষ মানিয়া চলে বলিয়া মনে হয় না। আমাদের বাড়ি আসবার কামাই তার নাই। তাহার উচ্ছ্বসিত কলহাস্য শুনিয়া মনে তাহার কোনো বেদনা আছে, একথা কল্পনা করাও কঠিন। এ বাড়িতে তার শুভাগমনের নিত্য একটি নতুন পরিচয় সে রাখিয়া চলে। বিছানা ওলট পালট দেখিয়া হয়তো জিজ্ঞাসা করি, এ আবার কি হয়েছে? রমা বলে, জানি না, বিমলা জোর করে অমনি করে দিয়ে গেছে। কেন? রমা হাসিয়া বলে, আমি কি করব বলো? বললে ব্যাটা ছেলে বলে ভালো গদিটি, ঝালর দেয়া বালিশটি শুতে হবে বুঝি? মেয়ে মানুষ ফেলনা নাকি? তারপর অমনি বদলে দিয়ে আমায় দিব্যি দিয়ে গেছে। তুই কিছুতেই বদলাতে পারবি না। হাসিয়া বলি, দোজপক্ষের স্বামীর বকুনির শোধ কি আমার উপর দিয়েই নেওয়া হচ্ছে? রমা বলে, আসুক আজ, বলবো কথা। কোনো কোনো দিন তাহার অত্যাচার একটু বেশি হয়। খাইতে বসিয়া বলি, তোমার কি আজকাল ভীমরতি ধরেছে? ডালটা একেবারে নুনে পুড়িয়ে ফেলেছ। রমা ব্যস্ত হইয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলে, সে কি গো, নুন বেশি হবে কেন? নুন বেশি দিয়েছ বলে?
রমা অবাক হইয়া বলে, বেশি দেব কি গো? এতদিন কি আমার হাতে নুনে পোড়া রান্নাই খেয়ে আসছো নাকি? কি একটা রসিকতা করতে যাইতেছিলাম, হঠাৎ রমা অন্ধকারে যেন দিশা পাইয়া বলে, হয়েছে গো হয়েছে, এবার বুঝতে পেরেছি। জিজ্ঞাসুভাবে তাহার মুখের দিকে তাকাইলে সে বলে, আচ্ছা কি অন্যায় বলো তো? একটিবার রান্নাঘরে দাঁড়াতে বলে ধোপার কাপড়গুলো বার করে দিতে এসেছিলাম, আর ওই কাণ্ড করে গেছে। তাই যাবার সময় মুখ টিপে হাসতে হাসতে বলে গেল, আজ যা এড়েছিস তোর বর এঁটো মুখেই। কিন্তু ওই পর্যন্ত বলিয়াই রামা চলিয়া যায়। হাসিয়া বলি, থামলে যে, সবটা বলো। যাও বলিয়া রমা চলিয়া যায়। সন্ধ্যেবেলা রান্নাঘর হইতে সঙ্গিনীর আলাপ শুনিতে পাই। রমা বুঝি একটু অনুযোগ করিতেছে। তাহার উত্তরে বিমলা বলে, তুই জানিস নে, পুরুষ মানুষ ভারী নেমখারাম জাত, ওদের একটু বেশি করে নুন খাইয়ে রাখা ভালো। স্ত্রীর সঙ্গিনী পাইয়া আনন্দের অবধি নাই, কিন্তু বিপদ হইয়াছে, আমার বই কাগজপত্র যথাস্থানে পাওয়া যায় না। জিজ্ঞাসা করলে রমা নির্বিকার ভাবে জানায়, তাহলে বিমলা নিয়ে গেছে। সে তো বাংলা বই, আর ইংরেজিটা? রমা অবাক হইয়া বলে, ও মা, তা জানো না? ও যে বেশি ভালো ইংরেজি জানে, তোমার চেয়ে বেশি। তুমি তো ভেড়ার পাতা পর্যন্ত পড়েছিলে। রমা মুখ ভার করিয়া বলে, যাও যাও, ঠাট্টা করতে হবে না। আমি মুখ্য বলে সবাই তো আর আমার মতো নয়। ও যে একটা পাশ করেছে। রমা একটু থামিয়া বলে, ওর বাপ বেঁচে থাকলে এমনি দোজ পক্ষের হাতে পড়তো নাকি? সব ছেলেপুলে মরে গিয়ে ওই একটি মাত্র মেয়ে সম্বল। ওর বাবা তো ওকে সব কটা পাশ করিয়ে বিয়েই দেবে না ঠিক করেছিল। বাবাও একটি পয়সা না রেখে মরে গেল। কাকারাও গলগ্রহ মেয়েটাকে জোর করে এই দোজপক্ষের হাতে ধরে দিয়ে নিশ্চিন্ত হলো। মেয়েটার বরাত। সত্যই মেয়েটির কথা ভাবিয়া দুঃখ হয়, কিন্তু কয়েকদিন বাদে ওই মেয়েটিকে অবলম্বন করিয়া অমন রূঢ় আঘাত পাইব কে জানিত। সকালবেলা বাহিরের ঘরে বসিয়া খবরের কাগজ পড়িতেছিলাম। খাটো ধুতি পরা নগ্ন দেহ প্রৌঢ় গোছের একটি লোক আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনারই নাম তো সুধীরবাবু? লোকটিকে চিনি না, হয়তো কোনো প্রতিবেশী হইবেন, কিন্তু কণ্ঠস্বরে তাহার প্রতিবেশী হিসাবে তাহার প্রতি প্রীতি উচ্ছলিয়া পড়িতেছে এমন সন্দেহ করিবার কোনো অবকাশ পাইলাম না। সব দস্তুর মতো রুক্ষ ও কটু। আমার উত্তরের অপেক্ষা না করিয়াই তিনি হাতের একগোছা বই আমার টেবিলের উপরে নামাইয়া রাখিয়া বলিলেন, এসব আপনার কি রকম ব্যাপার মশাই? নিজের ঘরে আপনি ন্যাংটো হয়ে নাচুন, কেউ তো কিছু বলতে আসছে না, কিন্তু পরের এই সর্বনাশের চেষ্টা কেন? তাহার এই আকস্মিক আক্রমণের মর্ম বিন্দুমাত্র বুঝতে না পারিয়া অবাক হইয়া চাহিয়া রইলাম। লোকটি এবার স্মরণ করিয়া বলিলেন, এসব বই আপনার? অস্বীকার করিতে পারিলাম না, করিবার কারণও ছিল না। ভদ্রলোক উষ্ণস্বরে বলিলেন, জানেন আমার মানা আছে, মেয়েদের বই পড়া আমি পছন্দ করি না, জানেন। পড়াবার স্বাদ থাকে, ঘরের লোককে পড়ান না। আমার স্ত্রীকে এইসব বই দেওয়ার মানে কি বলতে পারেন? বুঝলাম ইনি বিমলার স্বামী। তাহার অভদ্রতায় অত্যন্ত বিরক্ত হইয়া বলিলাম, স্ত্রী শিক্ষা সম্বন্ধে আপনার মতামত জানবার আমার সুযোগ হয়নি, আগ্রহও নেই। পরে স্ত্রীকে লেখাপড়া শেখানো আমার ব্যবসাও নয়। আপনার স্ত্রী বইগুলো আমার না জানিয়েই নিয়ে গেছেন। ব্যঙ্গেশ্বর ভদ্রলোক বলিলেন, কচি খোকা মনে করে জলের মতো বুঝিয়ে দিচ্ছেন যে মশাই, আপনার বই কে নিলে আপনি জানেন না? এই ভদ্রলোকটির সহিত ইতর ভাবে ঝগড়া করিবার প্রবৃত্তি ছিল না। বললাম, মাফ করবেন মশাই, তর্ক করবার সময় আমার নেই। ভবিষ্যতে আপনার স্ত্রী যাতে এরকম ভাবে বই না নিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করব, এইটুকু শুধু জেনে রাখুন। ভদ্রলোক যাইবার সময় পর্যন্ত কটুকণ্ঠে বলিয়া গেলেন, তাই করবেন মশাই। আপনার খুশি হয় বাড়িতে দান ছত্র খুলুন না, কিন্তু আমার বাড়িতে যেন এসব না ঢোকে। লোকটার কথাবার্তায় মনটা অত্যন্ত তিক্ত হইয়া গিয়েছিল।
স্ত্রীকে সব কথা জানাইয়া বলিলাম, আমায় অপমান করবার ইচ্ছে যদি না থাকে তাহলে আর বই দিও না। রমা চুপ করিয়া রইল। বললাম, যাই হোক, তোমার বন্ধুটির স্বামী ভাগ্য ভালো। রমার উত্তরে একেবারে বিস্মিত হইয়া রহিলাম। সে বলিল, স্বামীরই বা দোষ কি? আমার মুখের বিস্ময় দেখিয়া সে আবার বলিল, তোমায় বলিনি আমি, কিন্তু দেখো মেয়েটার চাল চলন আমার ভালো ঠেকছে না। আশ্চর্য হইয়া বলিলাম, তার মানে? রমা বলিল, পরশু কি হয়েছে তাহলে শোনো। বিকেলবেলা ও ঘরে বসে রইল। আমি গেলাম কাপড় কাচতে। কলঘরে গিয়ে সাবানটা না পেয়ে ঘরে খুঁজতে এসে একেবারে অবাক। গলির ওধারে বাড়ির একটা লোকের সঙ্গে বিমলা কথা কইছে। লোকটা উঠেছে দেয়ালের উপর, আর বিমলা চেয়ারের উপর টুল বসিয়ে তার উপর দিব্যি হাসি মুখে দাঁড়িয়ে। লোকটা তো আমায় দেখেই নেমে গেল, আর বিমলা থতমত খেয়ে কেমন যে হয়ে গেল তোমায় কি বলবো। রমার দীর্ঘ কাহিনী সমাপ্ত হইলে জিজ্ঞাসা করিলাম, কি বললে বিমলা? বলবে আর কি। নেমে পড়ে খানিকক্ষণ চুপ করে থেকে বোধহয় ভেবে টেবে নিলে। তারপর বললে, এমন হাঁ করে রইলে কেন? ও আমার ধর্মভাই হয়। আচ্ছা, ধরা পড়ার পর এ আস্পর্ধা দেখলে গা জ্বলে যায় না? রমা একটু থামিয়া বলিল, আমিও বললুম, ধর্মভাইয়ের সঙ্গে বাড়ি গিয়ে কথা বললেই তো হয়। তাতে বলে কি না, না ভাই, উনি রাগ করেন, উনির জন্যে ছেদ্দা তো কত। সত্যই মনটা খারাপ হইয়া গেল। মেয়েটির প্রাণের প্রাচুর্য দেখিয়া, তাহার ভাগ্যহীনতার কথা শুনিয়া তাহার প্রতি একটা সহানুভূতি জাগিয়াছিল, স্বীকার করিতে দোষ নাই। এমনটি তাহার সম্বন্ধে শুনিব আশা করি নাই। মেয়েটির স্বভাবদোষ সম্বন্ধে যেটুকু সন্দেহ মনের মধ্যে ছিল, দু একদিন বাদে স্বচক্ষে দেখিয়া তাহাও দূর হইয়া গেল। দুপুরবেলা হঠাৎ বাড়ি ফিরিতেছি। গলির ভিতর প্রবেশ করিতেই যে দৃশ্য চোখে পড়িল, তাহাতে একেবারে বিস্ময়ে বিমূঢ় হইয়া গেলাম। আমাদের বাড়ির সামনেই সংকীর্ণ গলি, তার সামনে খানিকটা অব্যবহার্য জমি, বুনো আগাছার ঝোপে জঙ্গল হইয়া আছে। সেই জমিটুকুর দক্ষিণে বিমলার তথাকথিত ধর্মভাইয়ের বাড়ির দেওয়াল। দুপুরবেলা কেউ কোথাও নেই। দেখিলাম বিমলা সন্তর্পণে সেই জঙ্গলের ভিতর দিয়া চলিয়াছে। আমাকে সে তখনও দেখিতে পায় নাই। সটান সেই আগাছার ঝোপ পার হইয়া ভাঙা দেয়ালের উপর উঠিয়া সে কাহাকে যেন ইশারা করিল। নিজেরই আমার লজ্জা করিতেছিল। চলিয়া আসিবার উপক্রম করিতেছি, এমন সময়ে আমাকে হঠাৎ দেখিয়া ফেলিয়া তাহার যে অবস্থা হইল তাহা বর্ণনা করা যায় না। কোন রকমে নামিয়া মাথায় ঘুমটা টানিয়া সে দ্রুত পদে যেন পলাইয়া বাঁচিল। আমি একেবারে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলাম। রমার মন ইতিমধ্যেই তাহার সঙ্গিনীর সম্বন্ধে বেশ কঠিন হইয়া উঠিয়াছে। তাহাকে এ কথা আর জানাইতে ইচ্ছা হইল না। তারপর বিমলা আর অনেক দিন আসে নাই। পাড়ায় রমার নতুন অনেকের সঙ্গে পরিচয় ঘটিয়াছে, তাহারও সঙ্গিনীর অভাব হয় না। বিমলার আর কিছুই জানিতে পারি নাই, চেষ্টাও করি নাই। শুধু একদিন তাহার ধর্মভাইকে দেখার সৌভাগ্য হইয়াছে। তাহাকে লোক বলিয়া অভিহিত করিয়া রমা একটু অতিরিক্ত মর্যাদা দেখিয়াছিল। দেখিলাম লোক সে এখনো হয় নাই, 17-18 বৎসর বয়সের প্রিয়দর্শন ছেলে মাত্র। ভাবিয়াছিলাম বিমলা আর আমাদের বাড়ি আসিবে না। তাহার কাহিনী যতটুকু লিখিয়াছি তাহার পরেই দাড়ি টানিতে হইবে। প্রতিবেশীদের কথায় বুঝিয়াছি তাহার প্রতি প্রসন্ন কেহই নয়। একে লেখাপড়া জানা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাহার উপর এই কলঙ্ক পাড়ায় কেহই ক্ষমা করিতে প্রস্তুত নয়। পাড়ার অধিকাংশ বাড়িতেই তাহাকে অভ্যর্থনা করিবার লোক একান্ত বিরল। সে কথা বিমলাও জানে বলিয়া বড় একটা কোথাও সে যায় না। আমাদের বাড়ি সম্বন্ধেও ওইটুকুই বুঝিয়া সে আর আসিবে না জানিয়া নিশ্চিত ছিলাম। হঠাৎ একদিন সে আসিয়া হাজির। রান্নাঘরে রমা কাজ করিতেছিল, সেখানেই তাহার গলার শব্দ পাইলাম। খানিক বাদে
রমা আসিয়া ঘরে ঢুকিল। দেখিলাম শীঘ্র বাহির হইয়া যাইবার লক্ষণ তাহার নাই। বলিলাম, ও ঘরে একলা বসে রইল যে? রমা বিরক্ত মুখে বলিল, থাকবে। এত ব্যাপারের পর গায়ে পড়ে আলাপ করতে আসা কেন বাবু? লজ্জাও নেই। বললাম, তাহলে ও বাড়িতে যখন এসেছে। রমা চটিয়া উঠিয়া বলিল, এত দরদ হয়তো গিয়ে নিজে আলাপ করবে, আমি পারবো না। লজ্জা শরম থাকলে নিজেই এতক্ষণ চলে যেত। এই অন্যায় রূঢ়তা সম্বন্ধে কি একটা কথা বলিতে যাইতেছিলাম, দেখি দরজার সামনে বিমলা নিজেই আসিয়া দাঁড়াইয়াছে। আমার সামনে এভাবে সে কোনোদিন নিজে আসিয়া বাহির হয় নাই। রমা আমারই মতো বিস্ময়াভিভূত হইয়া গিয়েছিল। কথা বলিল বিমলাই প্রথম। মৃদুর স্বরে বলিল, মাফ করবেন, আপনাদের কথা আমি রান্নাঘর থেকে শুনে ফেলেছি, তাই না এসে থাকতে পারলাম না। তারপর একটু থামিয়া মাথায় ঘোমটা আর একটু টানিয়া দিয়া মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আর কাউকে এসব কথা আমার বলতে প্রবৃত্তি হয় না, বলে লাভও নেই। কিন্তু আপনাদের আমি নিজে থেকেই আজ সব কথা বলবো বলে এসেছি। আমার ধারণা আপনারা ভুল বুঝবেন না। কাহারও মুখে কোনো কথা নাই। নির্বাক হইয়া আমরা বসিয়া রহিলাম। বিমলা বলিতে লাগিল, আমার সত্যি এমন একটি ভাই ছিল। মা তাকে 2 বৎসরে রেখেই মারা যান। ছেলেবেলা থেকে আমি তাকে মানুষ করেছিলাম, কিন্তু 15-16 বছরের হয়ে সে মারা যায়। এ বাড়িতে এসে ও ছেলেটিকে দেখে প্রথমেই আমি অবাক হয়ে যাই। একেবারে হুবহু তার মতো চেহারা। আমি নিজে থেকেই তাই ডেকে ওর সঙ্গে আলাপ করি, কিন্তু আমাদের বাড়ি ওর আসা যাওয়া উনি পছন্দ করেন না। কেলেঙ্কারির ভয়ে আমিও ওকে আসতে বারণ করে দিয়েছি। একটু হাসিয়া বিমলা আবার বলিল, কিন্তু আমি তবুও ওর সঙ্গে লুকিয়ে মাঝে মাঝে দেখা না করে পারি না। ইহার পরে কি কথা হইবে বলা যাইতে পারে। অত্যন্ত লজ্জিত বোধ করিয়া আমি চুপ করিয়া রইলাম। কিন্তু মেয়েরা এসব ক্ষেত্রে নিজেদের জাতের উপর কি অমানসিকভাবে যে নিষ্ঠুর হতে পারে তা আমার জানা ছিল না। রমা কটু কণ্ঠে বলিল, এসব কথা তোমার বরকে বুঝাইলেও তো পারতে ভাই। আমরা এসব নোংরা ব্যাপারে থাকতেও চাই না, শুনেও আমাদের কাজ নাই। দেখিলাম বিমলার মুখ একেবারে এ আঘাতে ফ্যাকাশে হইয়া গিয়াছে। তবু একটু ম্লান হাসি এসে বলিল, আচ্ছা তাহলে আসি ভাই। আমি কিন্তু তোমাদের এদের থেকে একটু আলাদা ভেবেছিলাম। রমা কথার উত্তর দিল না। বিমলা ধীরে ধীরে চলিয়া গেল। বলিলাম, অতটা রূঢ় না হলে পারতে রমা। রমা অত্যন্ত ঝাঁজের সঙ্গে উত্তর দিল, তুমি থামো। ওসব ছেনালি আমরা ঢের জানি। পাড়ায় এত লোক থাকতে আমাদের কাছে অত ব্যাখ্যা করতে আসার মানে জানো? আমাদের বাড়ি না হলে আলাপের সুবিধা হয় না। দেখা না পেয়ে বুক ফেটে যাচ্ছে যে। একটু বোধহয় দম লইয়া রমা বলিল, তোমার সামনে কিরকম বেহায়ার মতো বেরুল দেখলে? ইহার আর কি উত্তর দেব? চুপ করিয়া রইলাম। কয়েকদিন বাদে রমা বলিল, শুনেছ তো, মুখের দুটো ছেনালি কথা সেদিন একেবারে গলে গিয়েছিল যে, বলিনি তখন? হাসিয়া বলিলাম, কথাটাই আগে শুনি। রমা বলিল, বিমলাকে তার কাকার বাড়ি চুলের মুঠি ধরে বিদেয় করে দিয়েছে যে, দেবে না? দুজ পক্ষের স্বামী বলে সবাই তো ভেড়া হতে পারে না। বলিলাম, না, ও শুধু প্রথম পক্ষের স্বামীদের একচেটিয়া। কিন্তু কেন? রমা রসিকতা গায়ে না মাখিয়া বলিল, কেন আবার? এত কাণ্ডের পর ধর্মভাইকে সোহাগ করে ঘরে বসিয়ে খাওয়ানো হচ্ছিল যে। 7 দিনের চোরের 1 দিন সাধের। ঠিক সেই সময় ওর বর এসে হাজির, একেবারে হাতে হাতে ধরে ফেললে। রমা আবার বলিল, জেনে শুনেও কালসাপ ঘরে পুষতে পারে কেউ? মনের মধ্যে তলাইয়া দেখিলাম অস্পষ্টভাবে কোথায় যেন আমার ওই হাতে সায় আছে। সত্য কথাই তো। অমন চঞ্চল প্রকৃতি, পূর্ণ যৌবনা ও তাহার উপর বিদুষী একটি মেয়ে, কোনো হীন উদ্দেশ্য ছাড়া 16-17 বছরের কোনো অপরিচিত যুবককে শুধু ভাই বলিয়া এতদিন ভালোবাসিতে পারে, এমন আজগুবি কথা পবিত্র নিষ্কলুষ সামাজিক মন বিশ্বাস করে কেমন করিয়া?